প্রথমে এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো ইকোনমিক বেস থিওরি আসলে কি বোঝায়। ধরো আমরা একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি কল্পনা করি। তো টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে ধরো ঢাকায়। এখন সেই ইন্ডাস্ট্রি কিছু প্রোডাক্ট হচ্ছে বাইরের দেশে, ধরো বাইরের দেশে যে কোনো দেশ হইতে পারে, এক্সপোর্ট করে। আর কিছু প্রোডাক্ট প্রডিউস করে ধরো বাংলাদেশের জন্য, বাংলাদেশেই বিক্রি হয়, বাংলাদেশের চাহিদা মেটায়। ইকোনমিক বেস থিওরি বেসিক্যালি দুইটা পার্টে ভাগ করে, একটা হচ্ছে বেসিক সেক্টর আর একটা হচ্ছে নন বেসিক সেক্টর। তো বেসিক সেক্টর হচ্ছে ধরো এরকম টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেকগুলো আছে। যেসব ইন্ডাস্ট্রি মানে ওই টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোর যে অ্যামাউন্টটা এক্সপোর্ট করে আসে, যে টাকা বা যেটুকু আসে, সেইটা হচ্ছে বেসিক সেক্টর। আর নন বেসিক সেক্টর হচ্ছে যেই প্রোডাক্টগুলো তৈরি করছে যেটা লোকাল ইকোনমিতে যাচ্ছে, ধরো বাংলাদেশের মধ্যেই বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এটা হচ্ছে নন বেসিক সেক্টর। তো দেখো মোটামুটি বুঝতে পারছো। তারপর মানে বেসিক আমরা সহজ ভাষায় বলতে পারি এক্সপোর্টিং সেক্টর, আর নন বেসিক কি বলে যে ওই যে নিজেদের চাহিদা মেটাচ্ছে যেগুলো, সেইগুলো। তো দেখো তাহলে দেখো যে ইকোনমিক বেস থিওরি ডিভাইডস ইকোনমি ইনটু টু সেক্টরস। বেসিক সেক্টর ইন্ডাস্ট্রি দ্যাট এক্সপোর্ট গুডস এন্ড সার্ভিসেস, এই যে এটা ইম্পর্টেন্ট, এক্সপোর্ট করে গুডস এন্ড সার্ভিসেস টু আদার রিজিয়নস অর কান্ট্রিজ। দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি, শিপ ফার্মিং, এগুলো হইতে পারে। তারপর দেখো নন বেসিক সেক্টর, দেখো লোকাল সার্ভিসেস দ্যাট ক্যাটার সিটিজ রেসিডেন্টের সার্ভিস প্রোভাইড করে। আমি পুরা দেশ বিবেচনা করছি, এই কারণে ধরো পুরা দেশের সার্ভিস প্রোভাইড করে যে ইন্ডাস্ট্রি গুলো, সাচ অ্যাজ রিটেল, হসপিটালিটি, এডুকেশন, হেলথ কেয়ার। ঠিক আছে। এবং একই এই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিও নন বেসিক সেক্টর হইতে পারে যদি তোমার লোকাল ইকোনমিতে এটা কন্ট্রিবিউট করে রাদার দ্যান এক্সপোর্ট। তারপরে দেখো তাইলে এখানে আর কিছু জেনারেট ইনকাম হচ্ছে। আচ্ছা, নন বেসিক সেক্টর দেখো, নন বেসিক সেক্টর থেকে তাইলে যে ইনকাম, সেটা হচ্ছে সার্কুলেট হয় রিজিয়নের মধ্যেই, মানে লোকাল ইকোনমিতে সার্কুলেট হয়। আর যেটা এক্সটার্নাল সেক্টর, বেসিক সেক্টর, সেটা কি বাইরের থেকে রেভিনিউ নিয়ে আসে। সো সহজ কথাই হচ্ছে যত বেশি আমরা এক্সপোর্ট করব তত ইকোনমি কি স্ট্রং হবে। বাইরের দেশ থেকে যত রেভিনিউ আসবে আমার লোকাল ইকোনমিতে টাকা ঢুকবে। ধরো কথার কথা টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথাই ধরো, বাইরের দেশে যাচ্ছে, সেখান থেকে রেভিনিউ আসছে। এখন যে কোম্পানি ধরো লাভ করতেছে তারা তো আর বসে থাকবে না, তারা আরো নতুন নতুন ইন্ডাস্ট্রি খুলবে বা আরো প্রোডাকশন বাড়াবে। তো আলটিমেটলি দেশের প্রোডাকশন বাড়াইলে মানুষজন আরো ওখানে কর্মচারী কর্মকর্তা লাগবে। সো মানে লোকাল ইকোনমি আরো গ্রো করবে যখন এই যে বেসিক সেক্টর বেশি গ্রো করবে। তাইলে এই থিওরি অনুযায়ী টোটাল ইকোনমি বেসিক এবং নন বেসিক দুইটা সেক্টরে ভাগ করা হয়। এখন দেখো এটা মাল্টিপ্লায়ার আছে, ইকোনমি কতটা স্ট্রং এটা বোঝার জন্য মাল্টিপ্লায়ার সমান সমান টোটাল রিজিওনাল ইনকাম। ধরো ঢাকা রিজিয়নের কথা যদি ধরি, আমার ঢাকা রিজিয়নের টোটাল ইনকাম কত হবে। আর একটা দেখো ইনকাম ফ্রম বেসিক সেক্টর, টোটাল ইনকাম কত হচ্ছে পণ্য বেচে টেচে। আর হচ্ছে দেখো যেগুলো এক্সপোর্ট করে কত ইনকাম তুমি করতেছো, এটা হচ্ছে ভাগ করলে আমার একটা মাল্টিপ্লায়ার আসবে। এই মাল্টিপ্লায়ারের ভ্যালু দিয়ে কি বোঝায় সেটা একটু পরেই বুঝতে পারবা। সো দেখো একটা ম্যাথ দেখো, ম্যাথ দেখলে বুঝতে পারবা যে দেখো বেসিক সেক্টর জেনারেটস 50 crore এক্সপোর্টস অ্যানুয়ালি। ঠিক আছে, ধরো কোনো একটা রিজিয়ন বাংলাদেশের, সেখানে 50 crore বেসিক সেক্টর থেকে আসছে, মানে এগুলো এক্সপোর্ট করে রেভিনিউ আর্ন হচ্ছে। দেখো এবার দেখো নন বেসিক সেক্টর যেটা লোকাল ইকোনমি সার্ভ করছে, সেখান থেকে 30 crore টোটাল রেভিনিউ অর্জন করছে।
তাহলে দেখো ক্যালকুলেট দ্য ইকোনমিক বেস মাল্টিপ্লায়ার অফ দ্য রিজিয়ন, এটা তো অলরেডি শিখছো। তাহলে টোটাল রিজিওনাল ইনকাম হবে 50 প্লাস 30 মানে 80 crore। এর মধ্যে বেসিক তো বলেই দেওয়া আছে, বেসিক সেক্টর হচ্ছে 50 crore। তাহলে বেস মাল্টিপ্লায়ার হচ্ছে 80 ভাগ 50 সমান 1.6। এটা দ্বারা আসলে কি বোঝায়? রিজিয়নের বেস মাল্টিপ্লায়ার 1.6। 1.6 দ্বারা বোঝায়, দেখো যে তুমি যদি 1 বিডিটি বেসিক সেক্টরে ইনভেস্ট করো, তাইলে তোমার টোটাল রিজিওনাল ইনকাম 1.6 ইনক্রিজ হবে। ঠিক আছে, মানে আমি বললাম না, যত তুমি বেসিক সেক্টরে যত ইনভেস্ট করবা, তোমার কি বলে এই জায়গার ইনকামও তত ইনক্রিজ হবে। এটা যদি 2 আসতো বেস মাল্টিপ্লায়ার, তার মানে হচ্ছে তুমি যদি বেসিক সেক্টরে ইনভেস্ট করো, তাইলে তার তুমি দ্বিগুণ আউটপুট পাবা, রিজিওনাল ইনকাম তোমার দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে মিনিং আর কি। এরপরে সিমিলার আরেকটা প্রবলেম দেখো যে রিজিয়নস বেসিক সেক্টর ইনকাম 40 crore। আবার দেখো এখানে বেস মাল্টিপ্লায়ার বলে দিচ্ছে হচ্ছে 2, দ্যাট উইল ইমপ্যাক্ট দ্য নন বেসিক সেক্টর। ঠিক আছে, তাইলে দেখো এখান থেকে ওই যে আমরা এখানে যেটা বুঝলাম, যে বললাম যদি 2 আসতো তাইলে কি হতো, দ্বিগুণ হতো। তো এটা দেখো এখান থেকে করলেই বুঝতে পারবা যে বেস মাল্টিপ্লায়ার দিয়ে দেখো রিজিওনাল ইনকাম বের হয়েছে 80 crore। ঠিক আছে, এর ডবল হয়েছে। দেখো তাইলে বেসিক সেক্টর ইনকাম ইনক্রিজেস বাই বিডিটি, বেসিক সেক্টর 40 একর আছে, এই 40 crore আছে। আর দেখো বেস মাল্টিপ্লায়ার 2, তার মানে এই হচ্ছে টোটাল ইনকাম আমার দ্বিগুণ হবে 80। তো তোমার ওই সূত্রে বসাইলেও সেম কথা, এই যে সূত্র আছে এখানে যদি বসাও, এই যে বেসিক সেক্টর ইনকাম বলে দিছে হচ্ছে কত, কত ছিল 40 crore, আর এই মাল্টিপ্লায়ার হচ্ছে 2, তাইলে টোটাল রিজিওনাল ইনকাম কি হবে, এই দুইটা গুণ হবে আর কি, এই বরাবর। তাইলে এইটা, সো এটা দিয়ে কি বোঝায় এই জিনিস বুঝলেই হচ্ছে। দেখো অ্যাপ্লিকেশনস এন্ড লিমিটেশনস, আইডেন্টিফাই দ্য কি সেক্টরস অফ গ্রোথ ইন স্পেসিফিক রিজিয়নস, কোন সেক্টর গ্রো করছে বেশি সেটা আইডেন্টিফাই করতে পারবা। হেল্পস টু প্রেডিক্ট ফিউচার গ্রোথ বেসড অন বেসিক সেক্টর এক্সপানশন, এ সব বোঝার কিছু নেই। গাইস ইনভেস্টমেন্ট স্টিমুলেট রিজিওনাল ইকোনমিক্স। দেখো তারপরে লিমিটেশনটা দেখো, ডাজ নট অ্যাকাউন্টস ফর সার্ভিস বেসড ইকোনমিজ অর টেকনোলজিক্যাল চেঞ্জেস। দেখো এখান থেকে তুমি কি বলে যে এই জিনিসটা পাচ্ছ না, ধরো যেগুলো সার্ভিস প্রোভাইড করে, মানে কি বলে নন প্রফিট অর্গানাইজেশন বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে, এগুলো তুমি বেসিক এবং নন বেসিক এই ইকোনমি দিয়ে ব্যাখ্যা করতে পারছো না। তারপর দেখো যে টেকনোলজিক্যাল চেঞ্জেস, তোমার হচ্ছে টেকনোলজিক্যাল চেঞ্জেস এর জন্য মানে যে আউটপুটটা বাড়ছে, এটাও তুমি এই যে বেসিক নন বেসিক যে থিওরি, এটা দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারবে না। দেখো তারপরে assumes constant demand for basic sector goods may not apply self-sustaining and diversified economies. Diversified economies যেখানে, এখানে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তো এমন কঠিন কিছু না, এটা সহজ একটা থিওরি, আশা করি বুঝছো। তো যেটাই মানে মূল সারমর্ম হচ্ছে আমাদের এক্সপোর্ট বাড়াইতে হবে আমরা যদি ইকোনমি স্ট্রং করতে চাই, বা ওই রিজিয়নের ডেভেলপমেন্ট চাই, আমাদের এক্সপোর্ট বাড়াইতে হবে। একটা স্লাইড শেষ, একটু ব্রেক দিয়ে কথাবার্তা বলে নি। এই হচ্ছে তোমাদের তাহলে একদিন আমি হচ্ছে ছুটির পরে যাব, তোমাদের তো বলছি ওই দিন হচ্ছে তোমরা একটা প্রেজেন্টেশন দিবা, অনেক কাজ, একটা সিটি দিবা আর একটা ল্যাবের কুইজ দিবা। এখন এটা পসিবল কিনা বলো? ল্যাবের কুইজ হচ্ছে 10 মিনিটের মধ্যে শেষ, এমসিকিউ টাইপের শর্ট কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেনও নিতে পারি, 15টাও নিতে পারি, যা পড়াইছি ল্যাবে এইগুলাই। যেমন তোমাদের মাইগ্রেশনের ইন মাইগ্রেশন কি, আউট মাইগ্রেশন কি, তারপর বিভিন্ন তোমরা ভেরিয়েবল নিয়ে কাজ করছো, কোরিলেশন কি,
মাল্টিকোলিনিয়ারিটি কি, যেগুলো কাজ করছো, ভিআইএফ, মানে যা যা তোমরা রিপোর্টে করছো, তোমাদের যে প্রজেক্ট ছিল সেটার টাইটেল কি ছিল, মানে তোমরা যা যা করছো সেইগুলা থেকেই একটা কোশ্চেন দেওয়া হবে, মানে 10-12টা বা 15টা কোশ্চেন দেওয়া হবে, সেটা তোমরা করবা। তো ল্যাবে যারা কাজ করবা এটা এমনিই পারবা, ল্যাবের রিপোর্ট দেখে আসলেই তোমাদের হচ্ছে কুইজ এটা হয়ে যাবে। আর প্রেজেন্টেশন এটা আগের থেকে তোমরা বানাই রাখবা, ওই আগে তাড়াহুড়া আগের দিন বানাইলে হবে না, যেহেতু একই একই দিনে সবই। তো প্রেজেন্টেশন দিবা, প্রত্যেক গ্রুপের জন্য 10 মিনিট করে টাইম, প্রত্যেক গ্রুপে যতজন মেম্বার ভাগ করে নিবা, 1 বাই 1 প্রেজেন্ট করবা। 10 মিনিট টাইম, যদি গ্রুপ মেম্বার 6 জন হও, 6 জনকেই প্রেজেন্ট করতে হবে এই টাইমের মধ্যে, কেউ বেশি সময় নিয়ে নিলে এরকম করা যাবে না। আর প্রেজেন্টেশন খুবই সিম্পল হবে, সবার ক্ষেত্রে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, কোনো ওই যে কালার ইয়ে দেওয়া যাবে না। আর পাওয়ার পয়েন্টের কোনো ডিফল্ট স্লাইড ব্যবহার করা যাবে না, মানে ডিফল্ট যে টেমপ্লেট থাকে, একেবারে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে হেডিং সাব হেডিং থাকলেও ওকে, মানে তোমার হচ্ছে উপরে যেটা থাকে হেডিং আর ভিতরে বডি এইটুক থাকলেই ওকে, কিন্তু কোনো পাওয়ার পয়েন্টের ডিফল্ট টেমপ্লেট ব্যবহার করবে না কেউ। এরকম একটা প্রেজেন্টেশন বানাবো, প্রেজেন্টেশন দিবা 10 মিনিট। আর সিটি সিলেবাসটা আমি বলে দিছি, 3টা পার্ট, তোমাদের 3টা স্লাইড সিটি ছিল, একটা ফুল এমসিকিউ, তোমাদের ওখান থেকে বেস 2 কাউন্ট হবে, একটা এমসিকিউ নিব সবগুলো স্লাইড থেকেই, কিন্তু আমি মানে ওরকম না যে একটা স্লাইড থেকে একটা সিটি হবে আর একটা স্লাইড থেকে আরেকটা সিটি, এরকম না, সব মিলাই এই আর কি। তো হচ্ছে 3টা পার্ট থাকবে, ওখান থেকে যে কোনো 2টা পার্টে 30 মিনিট বা 40 মিনিট ধরে সিটি হবে। তো এইটা হচ্ছে তোমাদের কবে ছুটির পরে, ছুটি শেষ হইলে জানায়ও। আর আমি হচ্ছে একটুখানি এটা একটু দেখো, তোমাদের ল্যাবের কাজ একটু এডিট করে দিছি, মানে এটা ছিল তোমাদের সাবমিশন 1, তোমরা সবাই দিছো লিটারেচার রিভিউ, এটা ইন্ডিভিজুয়াল মার্কিং করে রাখছি। আর একটা হচ্ছে এটা গ্রুপ ওয়ার্ক ছিল, ওই যে কোরিলেশন, তারপরে ম্যাপ বানানো, এগুলো সব যে ফাইনাল রিপোর্টে লাগবে এমন না, বাট এইটার গ্রুপ ওয়াইজ একটা মার্ক আছে, গেল। আর তোমরা এই যে সাবমিশন 3 আর একটা ফোল্ডার এখানে দিবা, এটা মনে হয় নাইট খুলছে, যাই হোক সাবমিট, এখানে তোমরা ওই যে তোমাদের তো বলছি যে পেপারের ফরম্যাটে হচ্ছে রিপোর্টটা জমা দিবা, তাহলে তোমাদের পেপারের কাজও শেখা হয়ে গেল। আর একটা ফোল্ডার খুলি, এখানে তোমরা ডাটা সেটটা আপলোড দিয়ে রাখবা, এক্সেল ফাইল যেটা বানাইছো, আর এই জায়গায় তোমরা ওই যে ফাইনাল রিপোর্টটা আপলোড করবা। আর প্রেজেন্টেশন আমার দেওয়ার দরকার নেই, ওই দিন সরাসরি দেখবো। ওকে, আর ল্যাবের কাজ করো, খোলার পরে যে কোনো দিন আমারে বললে আমি ওই দিন ল্যাব নিয়ে তোমাদের যা যা প্রবলেম বোঝাই দিব, এই তো। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইড শুরু করি। নেক্সট স্লাইডটাও থিওরি পুরোপুরি, রিজিওনাল পলিসি ইনস্ট্রুমেন্ট। এখন দেখো, আমরা যে কোনো দেশের দিকেই যদি তাকাই, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রি যেগুলো, ধরো বাংলাদেশের দিকে যদি আমি তাকাই, বাংলাদেশে দেখবা এটা একটা বড় প্রবলেম যে সব রিজিয়ন সমানভাবে ডেভেলপ হয়ে উঠিনি, কিছু কিছু রিজিয়ন অনেক পিছায়ে, আবার কিছু কিছু রিজিয়ন ধরো ইকোনমিক গ্রোথ বলো, সবকিছুর দিক দিয়ে, পপুলেশন সবকিছুর দিক দিয়ে আগায়। সো রিজিওনাল এরকম অনেক পলিসি নেওয়া যায়, যেগুলো নিলে তোমার এই রিজিয়ন গ্রোথটাকে ব্যালেন্স করা যায়। ঠিক আছে, পলিসি বাংলাদেশ গভর্নমেন্টও যে নেয় না এরকম না। তো তোমরা পড়ে আসছো যে রিজিওনাল ডিসপারিটি, মানে ইকোনমিক
ডেভেলপমেন্টের বিভিন্ন রিজিয়নের সমান না আর কি। সো রিজিওনাল ডিসপারিটি পড়ে আসছো, কিভাবে অ্যাড্রেস করা যায় ওগুলোও পড়ছো। মোটামুটি কাছাকাছি জিনিস, এখানে জাস্ট এক্সট্রা কিছু আছে এরকমও না, বাট তোমার পলিসি মেকিং এর একটু জাস্ট আইডিয়া পাবা যে কি কিভাবে করা যায়। সো দেখো আমাদের পলিসি মেকিং এর উদ্দেশ্য কি, রিজিওনাল ডেভেলপমেন্ট পলিসি যদি করি, এটা হচ্ছে যাতে আমরা একটা ব্যালেন্স এনশিওর করতে পারি, আমাদের একটা নির্দিষ্ট গোল থাকবে। এখন দেখো পলিসি বিভিন্ন রকম হইতে পারে, দেখো 3 টাইপের হইতে পারে। একটা হচ্ছে ফিসকাল মেজার। ফিসকাল মানে তোমরা পড়ে আসছো বিভিন্ন জায়গায়, ফিসকাল মানে ফাইনান্সিয়াল রিলেটেড। তো ফিসকাল মেজার কি রকম হইতে পারে, ধরো আমি চাচ্ছি একটা রিজিয়ন আস্তে আস্তে গ্রো করুক, ওখানে ধরো আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে দিলাম, দিয়ে বললাম যে এই জায়গায় যদি তুমি ইন্ডাস্ট্রি করো তাহলে আগামী 10 বছর তোমার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এখন ওখানে কোম্পানি নরমালি যাইতে চাইবে না, কারণ ওখানে ধরো গেলে কিছু রিস্ক থাকবে, একেবারে শুরু থেকে শুরু করতে হবে, ওখানে আগে কোনো ইন্ডাস্ট্রি নাই ধরো। সো ওখানে যখন কিন্তু কোম্পানি কেন যাবে, কোম্পানির একটা হিউজ পরিমাণ ট্যাক্স দেওয়া লাগে, যখন আমি বলবো যে 10 বছরের জন্য তোমার কোনো ট্যাক্স নাই, তখন সে ওখানে চলে যাবে, যে হচ্ছে ইন্ডাস্ট্রি করে ডেভেলপ করবে। তাহলে এটা ট্যাক্স ইনসেনটিভস, এটাও একটা ফাইন্যান্স ফিসকাল মেজার। যেমন বাংলাদেশ গভর্নমেন্টের যদি আমি বলি, ওই যে ট্যানারির কথা বলছিলাম তোমাদের, যে চামড়া, তো হাজারিবাগ আছে তোমরা জানো, তো ঢাকা শহরের মধ্যে আগে ছিল, মোটামুটি এখন সব ঢাকা শহরের থেকে বাইরে চলে গেছে। তো ওই জায়গায় হাজারিবাগ যাওয়ার জন্য ট্যাক্স ইনসেনটিভস দিছিল গভর্নমেন্ট অনেক, যাতে ওই জায়গায় ইন্ডাস্ট্রি গুলো গড়ে ওঠে, মানে শহরের মধ্যে কোনো গ্যাঞ্জাম না করে। সো তোমার এরকম ট্যাক্স ইনসেনটিভস দিয়ে তুমি কাজ করতে পারো। আর একটা স্পেশাল প্ল্যানিং, তুমি বিভিন্ন জোনিং করতে পারো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারো, যেটা আসলো এইটা আগে দরকার। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে তারপর তুমি এই যে ফিসকাল মেজার বা হচ্ছে এই যে সেক্টরাল পলিসিস, এইগুলোতে যাওয়া। সেক্টরাল পলিসিস হচ্ছে সাপোর্ট কি ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, যে এই জায়গায় আমার এই ইন্ডাস্ট্রি থাকবে, এই জায়গায় শুধুমাত্র এই ইন্ডাস্ট্রি থাকবে। সো এরকম অনেক কিছু আছে। এখন দেখো পলিসি উদ্দেশ্য অনেক রকম থাকে, একটা হচ্ছে ব্যালেন্স ক্রিয়েট করা, একটা হইতে পারে ইমব্যালেন্স। ব্যালেন্স মানে কি, ব্যালেন্স মানে দেখো সমস্ত রিজিয়ন একইভাবে গ্রো করবে, মানে একটা ব্যালেন্স এনশিওর থাকবে। তাহলে কি, অবশ্যই ডিসেন্ট্রালাইজেশন করতে হবে, মানে সেন্টার কেন্দ্রিক কোনো ইকোনমি হওয়া যাবে না। তো এটা একরকম ডেভেলপমেন্ট। আর একটা হচ্ছে ইমব্যালেন্স, আমি আমার যত ফান্ড ইয়া আছে, সো আমি ইকুয়ালি সার্ভ করতে পারবো না সব রিজিয়ন। আমার যত ফান্ড আছে কিছু নির্দিষ্ট রিজিয়নে আমি ইনভেস্ট করব, কারণ কি ওখান থেকে আমার বেটার আউটপুট আসবে। তো রিজিওনাল ইমব্যালেন্সের অনেকগুলো কারণ আছে, দেখো হিস্টোরিক্যাল ফ্যাক্টর, তারপর সোশ্যাল ফ্যাক্টর, পলিটিক্যাল ফ্যাক্টর, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, ইকোনমিক ফ্যাক্টর, অনেক ধরনের ফ্যাক্টর থাকতে পারে। হিস্টোরিক্যাল ফ্যাক্টর, যেমন ঢাকার কথা যদি চিন্তা করো, এর সাথে হিস্ট্রি রিলেটেড, যে ঢাকা কেন ক্যাপিটাল, আসলে ঢাকার সাথে একেবারে হিস্ট্রি রিলেটেড, সেই শুরুর থেকে এটা সেন্টার হিসেবে ইউজ হয়ে আসছে, তো ওখানেই মানুষজন থাকা শুরু করছে, ওটার ইম্পর্টেন্স শুরুর থেকেই ছিল। তারপর দেখো সোশ্যাল ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর ধরো এক জায়গায় লিটারেসি রেট বেশি, তো ওই রিজিয়ন আস্তে আস্তে গ্রো করবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তারপর দেখো পলিটিক্যাল ফ্যাক্টর, পলিটিক্যাল ফ্যাক্টর যেমন হচ্ছে খালেদা জিয়ার বাড়ি ধরো বগুড়ায়, তো সে ক্ষমতায় আসলে বগুড়া ডেভেলপ করবে, এটা খুব স্বাভাবিক। শেখ হাসিনার বাড়ি ছিল গোপালগঞ্জে, সে গোপালগঞ্জ ডেভেলপ করবে, এটা খুব স্বাভাবিক। এগুলো হচ্ছে পলিটিক্যাল ফ্যাক্টর। তারপর আরো অনেক ফ্যাক্টর আছে পলিটিক্যাল, যেমন স্ট্যাবিলিটি, মানে একটা গভর্নমেন্ট যদি অনেকদিন না থাকে তাহলে লং টার্ম ডেভেলপমেন্ট কোনো কিছুই করা যায় না, মেগা প্রজেক্ট নেওয়া যায় না। তো এগুলো হচ্ছে পলিটিক্যাল ফ্যাক্টর। তারপর দেখো জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, তোমার জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর তো বোঝো, কিছু রিজিয়ন হচ্ছে কোস্টাল এরিয়ায়, তো ওই রিজিয়নে ওই টাইপের ইকোনমি গড়ে উঠবে, তোমার ওখানে চাইলেই তুমি অনেক কিছু করতে পারবে না, মানে
ওখানে চাইলেই তুমি ট্যানারি শিল্প গড়ে তুলতে পারবে না, এরকম আর কি ইকোনমিক ফ্যাক্টর, এরকম অনেক ফ্যাক্টর আছে। সো ব্যালেন্স ইমব্যালেন্সের মধ্যে পার্থক্য এখান থেকে পড়ে নিও। তারপর দেখো ইমব্যালেন্সের ফলে কি হয় এগুলো বোঝো। মাইগ্রেশন হবে, যখন একটা রিজিয়ন ভালো থাকবে তখন ওখানে যাবে মানুষ। তারপরে সোশ্যাল আনরেস্ট, বিভিন্ন মারামারি গ্যাঞ্জাম লেগেই থাকবে, যেমন বাংলাদেশ। তারপর যেখানে ইমব্যালেন্স মানে যেখানে ভালো গ্রোথ হবে সেখানে এয়ার পলিউটেড হবে, সাউন্ড ওয়াটার এগুলো পলিউশন হবে, এগুলো বোঝো। তারপর শর্টেজ অফ হাউসেস, ওখানে বাড়ি ঘরদোর খুঁজে পাবা না, ভাড়া রেন্ট নেওয়ার জন্য বাড়ি পাবা না, কারণ ডিমান্ড বেড়ে যাবে। এই তারপর দেখো ফ্রাস্ট্রেশন এবং আনএমপ্লয়েড ইয়ুথ, যে রিজন পিছায় থাকবে ওখানে আনএমপ্লয়মেন্ট রেট বেশি হবে, তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করবে। আন্ডার ডেভেলপড ইনফ্রাস্ট্রাকচার ওই জায়গায় আন্ডার ডেভেলপ থাকবে। তারপরে এগ্রিগেশন অফ ইনব্যালেন্স। আচ্ছা, এগ্রিগেশন অফ ইমব্যালেন্স দেখো, যে এরিয়া ওই যে তোমাদের আগেও বলছিলাম, যে এরিয়া অলরেডি ডেভেলপ সেটা আবার ডেভেলপড হবে ফার্দার, এটাই স্বাভাবিক একটা নিয়ম। মানে যে ওখানে ইনফ্রাস্ট্রাকচার থাকবে, সব থাকবে, সো ওইটাই আস্তে আস্তে বেশি ডেভেলপ হবে আর কি। এটাও ইমব্যালেন্সের অসুবিধা আর কি। মানে অন্য রিজিয়নের আর ওঠার সুযোগ নেই, মানে যে একবার বড়লোক হয়ে যায় সে আরো বড়লোক হয়, আর গরিব হওয়ার আর কোনো পসিবিলিটি নাই। আর যে গরিব সে গরিবই থেকে যাবে, এরকম একটা ব্যাপার। তারপর দেখো এফিসিয়েন্সি ভার্সেস ইকুইটি। এখন দেখো এফিসিয়েন্সি আমি যদি এনশিওর করতে চাই তাহলে ম্যাক্সিমাম আমার আউটপুট পাওয়া লাগবে, তাই তো? তো ম্যাক্সিমাম আউটপুট আমি কোন, যেই রিজিয়ন অলরেডি ডেভেলপ সেখানে ইনভেস্ট করলে আমি ম্যাক্সিমাম আউটপুট পাবো। তো আমার উদ্দেশ্য যদি থাকে যে এফিসিয়েন্সি এনশিওর করা, তাইলে যেই রিজিয়ন অলরেডি ডেভেলপ সেখানে আমি আরো ডেভেলপমেন্ট করব। আর ইকুইটি কি? ইকুইটি হচ্ছে যার যতটুকু দরকার ততটুকু দিবা। মানে যে বেশি গরিব, ধরো ওর টাকা আছে এইটুকু, আর একজন ধরো বড় লোক এর টাকা আছে এইটুকু, তাইলে আমি এর একটু কম দিব, এই যে এইটুক দিলাম, আর এর আরো বেশি দিতে হবে এর সমানে ওঠার জন্য, তাহলে এর আমার এইটুক দিতে হবে, দিয়ে আমি দুইজনকে সময়, তাহলে ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস অ্যান্ড অপরচুনিটিস। বিভিন্ন রিজিয়নে আমি ফেয়ার ডিস্ট্রিবিউট করব যদি আমি ইকুইটি এনশিওর করতে চাই। সে এদের দুইটার মধ্যে পার্থক্য আছে, নিজেরাও লিখতে পারবা একবার পড়ে। তো মেইন থিম হচ্ছে এইটা। এরপর দেখো গ্রোথ আর ওয়েলফেয়ার। এর নাম দেখেই বুঝতে পারছো, গ্রোথ যখন তখন আমার উদ্দেশ্য হবে আমি জিডিপি ম্যাক্সিমাইজ করব, আর ওয়েলফেয়ার যখন আমি, তখন আমার উদ্দেশ্য হবে জিডিপি ম্যাক্সিমাইজ করার না, আমার উদ্দেশ্য হবে মানুষজনের সোশ্যাল ম্যাট্রিক্স যেমন হেলথ, এডুকেশন, লিভিং স্ট্যান্ডার্ড এইগুলো যাতে আমি ইমপ্রুভ করতে পারি। তারপর সোশ্যাল সেফটি নেটস প্রোগ্রাম চালু করব, পাবলিক সার্ভিসেস সোশ্যাল সেফটি নেটস প্রোগ্রাম তোমাদের আগে বলছি, যেমন বিধবা ভাতা দেয়, বয়স্ক ভাতা দেয়, বাইরের দেশে এগুলো আরো বেশি। সো এইগুলো হচ্ছে সোশ্যাল সেফটি নেটস প্রোগ্রাম, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে ওয়েলফেয়ার। যেমন ওয়েলফেয়ার বেসড কান্ট্রি, বাংলাদেশের একদম ফুল ওয়েলফেয়ার বেসড কান্ট্রি যদি বলো তাইলে হচ্ছে কি বলে সৌদি আরব একটা ওয়েলফেয়ার বেসড কান্ট্রি। কেন? সৌদি আরব আগে অবস্থা অত ভালো ছিল না, কিন্তু সৌদি আরবে তেলের খনি আবিষ্কার হয়। তুমি জানো মধ্যপ্রাচ্যে প্রচুর তেল, ওদের যে মরুভূমি এলাকা, ওরা আগে নিজেরাও জানতো না যে এখানে এত তেল, বাট যখন এই তেলের খনি আবিষ্কার হয় ওদের আর টাকার অভাব হয় না, তখন সৌদি আরব তোমার মনে করো যে ওরা ওয়েলফেয়ার বেসড কান্ট্রিতে তৈরি মানে পরিণত হয়। মানে ওদের সরকারি সব টাকা দেয় ম্যাক্সিমাম, ওদের এত ভাতা যে ওদের যদি কেউ কাজ না করে তাও মনে করো যে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। সো এটা ওয়েলফেয়ার বেসড একটা কান্ট্রি। এতে অসুবিধা কি হয়েছে, সৌদি আরব দেখো শিক্ষা দীক্ষায় অনেক পিছাই গেছে, কারণ যখন তোমার সরকার টাকা দিয়ে দিচ্ছে তখন তুমি আর কে, আমিও পড়তাম না, আমার যদি সরকার টাকা পয়সা দিয়ে দিত তাহলে আমিও হয়তো এত পরিশ্রম করতাম না, তোমরাও করতে না, তো এটাই স্বাভাবিক।
সো এটা হচ্ছে ওয়েলফেয়ার। আর গ্রোথ হচ্ছে যখন তুমি জিডিপি গ্রোথ এগুলোর দিকে ফোকাস দিবা। সরি, ওয়েলফেয়ার বলতে আমি এই যে সেফটি নেটস এগুলো বুঝাচ্ছিলাম। তো গেল এগুলোর মধ্যে পার্থক্য দেখো। এরপর দেখো পড়লেই বুঝবা, প্লেস প্রসপারিটি আর একটা হচ্ছে পিপুল প্রসপারিটি। এর নাম দেখেই বুঝতে পারছো, প্লেস মানে জায়গার প্রসপারিটি, মানে একটা জায়গা ডেভেলপ করা, আর পিপুল প্রসপারিটি মানে হচ্ছে পিপুলদের মান উন্নয়ন করা, জীবনের মান উন্নয়ন করা। তাহলে ইকোনমিক সাকসেসেস অফ স্পেসিফিক জিওগ্রাফিক এরিয়া তখন প্লেস প্রসপারিটি, আর পিপুল প্রসপারিটি হবে যখন দেখো তুমি ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ লাইফ ইন্ডিভিজুয়াল। একটা রিজিয়ন ডেভেলপ হয়েছে তার মানেই যে ওই জায়গার পিপুলরাও লিভিং স্ট্যান্ডার্ড বাড়বে, ব্যাপারটা এরকম না। সো এই দুইটার মধ্যে ব্যালেন্স এনশিওর করা খুবই জরুরি। যে ধরো ওই যে গরিব মানুষ গরিবই থেকে যাচ্ছে, সো মার্জিনালাইজড কমিউনিটি কিভাবে তাদের লিভিং কন্ডিশন ইমপ্রুভ করা যায় সেটার দিকে গুরুত্ব দিতে হবে। তারপর দেখো ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা লাস্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট ভার্সেস রিজিওনাল গ্রোথ। দেখো দুইটা কাছাকাছি জিনিস। দেখো ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে জব ক্রিয়েশন, ইন্ডাস্ট্রি ডাইভার্সিফিকেশন, ইনকাম লেভেল, এগুলো হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। আর রিজিওনাল গ্রোথ দেখো, ইকোনমিক ডেভেলপমেন্ট ধরো এই একটা জায়গায় হলো, ধরো সিটি এরিয়া, আর রিজিওনাল গ্রোথ মানে হচ্ছে এটা আরো এক্সটেন্ড হবে আউটওয়ার্ডস। যখনই এক্সটেন্ড হবে তখন সেটা রিজিয়ন, একটা বড় একটা রিজিয়ন ধরো অনলি সিটি এরিয়া না আরো সার্ভ করলো, তখন সেটা রিজিওনাল। দেখো জিওগ্রাফিক স্প্রেড অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা হচ্ছে রিজিওনাল গ্রোথ। কি ব্যাপার আরো আছে? এরপর দেখো এগুলো সব টার্ম, এইগুলো হচ্ছে পলিসি নেওয়ার সময় তুমি এই জিনিসের উপর ফোকাস দিতে পারো। তারপর দেখো ডিসপার্জাল ভার্সেস কনসেন্ট্রেশন। ডিসপার্জাল হচ্ছে, দেখো ডিসপার্জাল হচ্ছে স্প্রেডিং ফান্ডস এন্ড প্রজেক্টস আউট অ্যাক্রস ভেরিয়াস রিজিয়ন, ঠিক আছে, এটা তুমি ডিস্ট্রিবিউট করবা সব রিজিয়নে। আর দেখো কনসেন্ট্রেশন মানে হচ্ছে তুমি চ্যানেলিং রিসোর্সেস ইনটু স্পেসিফিক এরিয়াস। তোমাদের আগেও বলছি যে আমাদের সব রিসোর্সেস ম্যাক্সিমাম ইনভেস্ট হয় ঢাকায়, চিটাগংয়ে, কারণ এখান থেকে আউটপুট বেশি পাওয়া যায়। সো এইটা হচ্ছে কনসেন্ট্রেশন, একটা নির্দিষ্ট জায়গায়। আর ডিসপার্জাল মানে হচ্ছে এটা ডিস্ট্রিবিউট করা। ঠিক আছে, এটা পার্থক্য। থ্যাংক ইউ। আর একটা স্লাইড আছে, এই বোঝো তোমরা কিছু কি? এই সাদিক হাসনাত আসো। এই যে মানিক বলো। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা ইমার্জেন্সির জন্য একটু পারমিশন চাচ্ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার আমার নানু ইমার্জেন্সি অসুস্থ হয়ে গেছে, তো ওনাকে নিয়ে একটু রাজশাহী যেতে হবে স্যার, আমি কি লিভ নিতে পারি স্যার? হ্যাঁ 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 শিওর শিওর। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এই ঠিক আছে। আর হচ্ছে আর একটা স্লাইড আছে, তোমাদের ব্রেক ছাড়াই পড়াই দেই, অসুবিধা নাই। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো রিজিওনাল ডেভেলপমেন্ট পলিসিস এট হোম অ্যান্ড অ্যাব্রোড। বাংলাদেশে কি কি রিজিওনাল ডেভেলপমেন্ট পলিসি আছে আর হচ্ছে বাইরের দেশে কি কি আছে। সো এখানে এসব তুমি পড়ছো, পারপাস, কান্ট্রিজ উইথ রিজিওনাল, উইদাউট রিজিওনালস, এ পড়লেই বুঝবা। উইক গভর্নেন্স, ইস্যুস রিলেটেড টু আরবান পলিসি, এগুলো পড়লেই বুঝবা। এরপরে দেখো বাংলাদেশে রিজিওনাল পলিসি নেওয়ার জন্য দেখো আমার লোকাল মানে যে অ্যাডমিনিস্ট্রেশন সেগুলো অনেক স্ট্রং হইতে হবে, আদারওয়াইজ রিজিওনাল পলিসি ফেল করবে। যেমন বাংলাদেশের সিস্টেমটা তো তোমরা হায়ারার্কিটা জানো, যে ডিভিশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর উপজেলা, ইউনিয়ন, আরো সিটি কর্পোরেশন, পৌরসভা আছে। সো আমার যদি রিজিওনাল পলিসি ভালোভাবে নিতে হয় তাহলে এই যে লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন এইটা আমার স্ট্রং হইতে হবে।
ঠিক আছে? সো এই দেখো এম্পাওয়ারমেন্ট অফ লোকাল গভর্নমেন্ট এটা খুবই নেসেসারি রিজিওনাল পলিসি নেওয়ার জন্য। এখন দেখো এখানে বাংলাদেশে কি কি রিজিওনাল পলিসি এই পর্যন্ত নেওয়া হয়েছে। এখানে অনেক রিজিওনাল পলিসি আছে দেখো। এগুলো তোমরা একটু সার্চ দিলেই পড়তে পারবে। একদম দেখো পাকিস্তান পিরিয়ডে দ্য ভিলেজ এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো নাম শুনেই বুঝতে পারছো যে ভিলেজ গুলোকে এগ্রিকালচারাল এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের হাব হিসেবে একেবারে ইউজ করা হবে, গড়ে তোলা হবে, যাতে এখানে এগ্রিকালচারাল এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়। তারপর দেখো কুমিল্লা মডেল অফ রুরাল ডেভেলপমেন্ট। তো হচ্ছে এরকম বিভিন্ন মডেল আছে, তোমরা একটু সার্চ দিয়েই পড়তে পারবা। একটা করে বলা যায়, বললে অনেক টাইম লাগবে। দেখো ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা 1972 সালে নেওয়া হয়েছে, এটা গভর্নমেন্ট অফ বাংলাদেশ নিছে। তো এগুলো দেখো পাকিস্তান আমলের রিজিওনাল ডেভেলপমেন্ট প্ল্যান, আর এটা এই যে যুদ্ধের পরের থেকে। তারপর দেখো এইটা হচ্ছে বঙ্গবন্ধুর আমলে। তারপর দেখো এই যে সেলফ রিলায়েন্স মুভমেন্ট, এটা হচ্ছে জিয়াউর রহমানের আমলে। তোমাদের আমি বলছি আগেও, আমাদের এলাকায়ও এর কাজ হয়েছে। তারপর দেখো কম্প্রিহেন্সিভ ভিলেজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, স্মল ফার্মার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এরকম বিভিন্ন সময় হচ্ছে রিজিওনাল ডেভেলপমেন্ট পলিসি নেওয়া হয়েছে। তারপরে দেখো এইগুলো লাস্ট ভিশন 2021, পার্সপেক্টিভ প্ল্যান 2041, তারপর দেখো ডেল্টা প্ল্যান, তারপরে স্পেশাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস যেমন এই যে চিটাগং হিল ট্র্যাক্স, তারপরে এই যে এগুলো ডেভেলপমেন্টের জন্য। তারপর দেখো এই যে এটাও রিসেন্ট এক্সপোর্ট প্রসেসিং জোনস, বিভিন্ন এরিয়া দেখবা ইপিজেড হিসাবে ঘোষণা করছে এবং ওইসব জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে। তারপরে রিজিওনাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বিভিন্ন রোড, তারপর ব্রিজ, এগুলো করা হচ্ছিল এই যে রিজিওনাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এই পলিসির আওতায় আর কি। তারপর দেখো সোশ্যাল সেফটি নেটস, এইটা একেবারে শুরুর থেকেই ছিল। ফুড প্রোগ্রাম, তারপরে হচ্ছে এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এইগুলো হচ্ছে সোশ্যাল সেফটি নেটস প্রোগ্রাম। তারপরে এডুকেশন, হেলথ কেয়ার ইনিশিয়েটিভস, রিজিওনাল ইনভেস্টমেন্ট ইনসেন্টিভস, এগুলা। সো বিভিন্ন এরকম পলিসি আছে বাংলাদেশে। সো তোমাদের যদি একটা ওভারভিউ দিতে বলা হয়, এখান থেকে অ্যাটলিস্ট 8-10টা পলিসির নাম যাতে বলতে পারো এবং এক লাইন লিখতে পারলেই হয়ে যাচ্ছে পরীক্ষায়। আর এরপর দেখো রিজিওনাল ডেভেলপমেন্ট পলিসি এট অ্যাব্রোড, ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান ইউনিয়ন, সবার ওই সেম কাইন্ড অফ পলিসি। চায়না পড়লেই বুঝবা। তারপর হচ্ছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান, বিভিন্ন দেশের আছে। তো তোমরা 4-5টা দেশের একটু কি কি পলিসি আছে এটা একটু দেখো, ঠিক আছে? আর কিছু নাই। এই হচ্ছে তোমাদের পুরা থিওরি ক্লাস শেষ হলো। এখন তোমরা বুঝছো কিনা জানি না, যদিও অনলাইন ক্লাস, ডিরেক্ট ক্লাস নিলে যতটা ইন্টারেকশন করা সম্ভব এখানে হয় না, তারপরেও চেষ্টা করছি এই আর কি। তো হচ্ছে তোমাদের বড় ভাইদেরও ক্লাস নিছি, এই যে তোমাদের থার্ড ইয়ার এর আগের বার যারা ছিল। তবে ওদের আমার মনে হয়েছে যে ওদের আগ্রহ তোমাদের চেয়ে একটু বেশি ছিল। ওরা হচ্ছে মানে অনেক এক্সট্রা জিনিস ওদের আমার পড়ানো লাগছে, জাস্ট বলছে যে এটা স্যার এটা বোঝা, এটা কোনো ব্যাপার না, যেটুকু এইটুকুর মধ্যে। বাট ওরা আমার অনেক, ওদের মনে হয় তোমাদের চেয়ে অনেক বেশি ক্লাস নেওয়া লাগছে। যাই হোক, ব্যাপার না। সো আমার একটা তোমাদের কোশ্চেন আছে, কোনোদিন করা হয়নি এদের কাছে, যে তোমাদের আবার দেখলাম 2জন টিচার নিছে। তো তোমাদের গ্রাজুয়েটে তো আছে, তো পাবনায় কি তোমাদের গ্রাজুয়েট কারণ নাই না? কেউ একজন একটু বলো তো। তোমাদেরও তো ফার্স্ট সেকেন্ড থার্ড বের হয়, বাট তোমাদের নাই না কেন আসলে? এই কি সব উত্তর কি নাহিদ দিবে? কেউ নাই এখানে? নাহিদ, তুমি আছো? জি স্যার, আসছি স্যার। তুমি কি বলো এর কারণ কি? স্যার এর কারণ তো মানে আমি আমারও কিছু জানা
হ্যাঁ হ্যাঁ তুমি বলো বলো। হ্যাঁ স্যার ওইভাবে তো জানা নাই, মানে ওইভাবে যেমন কুয়েটে যেমন আপনাদের স্যার ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে টিচার নেয়, বাট এইদিকে স্যার ওইরকম তো প্রচলন নাই। কাউকে কি নিছে এই পর্যন্ত, মানে তোমাদের ডিপার্টমেন্ট? না স্যার, না স্যার, আমাদের এদিকে নেয়নি। কাউকে নেয় নাই? না স্যার। আহ, এটা তো একটা মানে যদিও ভার্সিটি মানে এইসব জায়গার নিয়োগ, আমাদের চুয়েটে মোটামুটি টিচার নিয়োগটা লিস্ট ফেয়ার, কর্মকর্তা কর্মচারী নিয়োগ ফেয়ার না হইলেও, বাট হচ্ছে টিচার নিয়োগটা ফেয়ার। বাট অন্য ভার্সিটি এই অবস্থা খারাপ খুবই। তো এই কারণ, এটাও একটা কারণ হইতে পারে। যাই হোক, তবে হচ্ছে গ্রাজুয়েট না নেওয়া একটা খারাপ দিক, মানে তোমাদের ধরো ভার্সিটির প্রতি কিন্তু একটা টান থাকে। এরপরে যখন তুমি ওই জায়গায় টিচার হবা বা তোমাদের থেকে যখন নিবে, তখন মানে ভার্সিটির উন্নতি হয় আর কি। মানে এখন যে হচ্ছে না তা না, বাট নেয় না কেন আমি জানি না যে হচ্ছে কি কারণ। মানে দেখলাম যে তোমাদের দুইজন নিচে, বাট তোমাদেরও তো অনেক গ্রাজুয়েট আছে, এই কারণে কি সিয়াম নাকি তুমি কি কিছু বলতে চাইছিলে? স্যার অনেক ডেপ্টে, যেমন সিএসি, ট্রিপলি, এনাদের কিন্তু অনেক গ্র্যাজুয়েটই বা ওনাদের অনেক সিনিয়রই কিন্তু স্যার হিসেবে ঢুকছিল। বাট কিছু মানে আমাদের ডিপার্টমেন্ট সহ কিছু কিছু ডিপার্টমেন্টে ট্রেন্ডটা চালু নাই, কিন্তু যেগুলো অনেক আগের ডেপ্ট, যেমন ট্রিপলি, সিএসি, এখানে কিন্তু ওনাদেরই অনেক গ্র্যাজুয়েট এখন আছে? টিচিং এ আছে। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, স্যার। তাহলে তো নিচে, তাহলে তো অন্য ডিপার্টমেন্টে তো আছে। বাট আমাদের তোমাদের, ডিপার্টমেন্টে স্যার ট্রেন্ডটা নাই, বাট এমনি আছে যেগুলো আগের ডিপার্টমেন্ট, ট্রিপলি, সিএসি, ম্যাথ, ওনাদের কিন্তু অনেকে এরকম আছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের আমি অনেক আগে মিমি আপু ছিল আর একটা ভাই ছিল, ওনাদের আমি চিনতাম, এখানে কনফারেন্সে আসছিল। ওনারা প্রথম ব্যাচ ছিল না দ্বিতীয় ব্যাচ, এবং দ্বিতীয় 2 নম্বর 3 নম্বর ব্যাচ ছিল। তারপর তো অনেক ব্যাচ বের হয়েছে। তোমাদের খুলছে কবে? তোমাদের হচ্ছে কয়টা ব্যাচ বের হয়েছে? স্যার এখন আমার রানিং স্যার 17 চলতেছে আমাদের পুরো ভার্সিটি মিলে। 17 ব্যাচ? জি স্যার। আচ্ছা, তার মানে ধরো, না না না, তোমাদের ইউআরপি খুলছে কবে? ও স্যার ইউআরপি আমাদের এখন স্যার আমাদের ইউআরপি তো 17 চলতেছে। স্যার ইউআরপি 14তম ব্যাচ চলছে। হ্যাঁ হ্যাঁ, ইউআরপি 14 আর আমাদের 11। 14তম ব্যাচ, তার মানে লিস্ট এর আগে তো তাইলে 7-8টা ব্যাচ বের হয়ে গেছে নাকি? স্যার 9টা ব্যাচ বের হয়ে গেছে হ্যাঁ 9টা ব্যাচ বের হয়ে গেছে, তার মানে তো প্রচুর কাজ। তার মানে তো আমাদের সমসাময়িক টাইমেই তোমাদেরও খুলছে মনে হয়। আমাদের খুলছে 2010 সালে, তার মানে 10 থেকে 26, 16 বছর। না, তোমাদের আর একটু পরে খুলছে আর কি। যাই হোক। তো যাই, এটা আমার হচ্ছে এমনি জানার ছিল, মানে কয়দিন আগে দেখলাম যে দুইজনকে নিচে, তা দেখলাম তোমাদের ভার্সিটির তো কেউ না। আমি ফেরদৌসকে চিনি, ফেরদৌস আমি যখন সিটি কর্পোরেশনে চাকরি করতাম, ও ওই প্রজেক্টে 1 মাসের একটা ইনপুট নিয়ে ঢুকছিল। ফেরদৌসকে আমি চিনি। আর একটা ম্যাডাম ঢুকছে, উনি কোন ভার্সিটির? স্যার উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগরে। আচ্ছা, বুঝছি। যাই স্যার হোক, ফেরদৌস স্যার আপনার কথা বললো স্যার, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনার সাথে। হ্যাঁ ফেরদৌস কল আমার দিছে কিন্তু তোমাদের ব্যাচমেট। comment। হ্যাঁ হ্যাঁ, ও জি স্যার। ফেরদৌস হচ্ছে ব্যাচমেট খুলনা ভার্সিটির আর কি। আর হচ্ছে কি বলে ওই ওকে আমি অনেক আগের থেকেই চিনি, ও খুলনা সিটি কর্পোরেশনে ছিল এতদিন আমাদের। আচ্ছা, আমি তোমাদের আমার আমার অন্য পার্টের একটা সিটির কোশ্চেন দেখে আসি। কোশ্চেনের পরে কিছু জায়গা থাকবে, সেখানেই উত্তর লিখবা। যেটুকু উত্তর সেইটুকুই, হাবিজাবি কথা লেখা লাগবে না। জায়গা ফিক্স থাকবে, ওইটুকুর মধ্যে উত্তর লিখবা, আর এমসিকিউ থাকবে। তো দাঁড়াও একটুখানি। স্যার আপনি ওই যে 3টা পার্টের কথা বললেন তো স্যার, ওই জন্য ও, একটু 3টা confusion পার্ট হয়েছে। হচ্ছে ওই সিটি, আমি সিটি 1 2 এইভাবে ভাগ করে রাখবো, ঠিক আছে? হয়তো প্রথম স্লাইড থেকে একটা সিটি 1, যেটা 1 লেখা, মানে তোমাদের তো 3টা সিটি হয় নরমালি, তাই না? জি স্যার। সো তোমার হচ্ছে আমি 3টা পার্ট ভাগ করে রাখবো। 3টা পার্ট, ধরো প্রথম পার্টে সিটি 1-এ ধরো স্লাইড 1 থেকে একটা কোশ্চেন দিলাম, স্লাইড 2 থেকে একটা দিলাম। 2 নাম্বার পার্টে হচ্ছে স্লাইড 2 থেকেই ধরো 2টা দিলাম, আর 3 নাম্বার পার্ট হচ্ছে এমসিকিউ টোটাল। এখন তুমি সবই পড়ে আসছো, ধরো এখন কিছু কোশ্চেন ভালো পারবা না, এটা তো স্বাভাবিক। এখন এই
তিনটা পার্টের মধ্যে যেই দুইটা বেস্ট পাবা, ধরো প্রথম পার্টে পাইছো 10, পরের পার্টে পাইছো 2, পরের পার্টে পাইছো 8। তো এই যে 2 পাইলে একটাই বা একটা 0 পাইলে এটা কোনো সমস্যা না। তার মানে তোমার 10 আর 8 মিলে তুমি পাইলে 20 এর মধ্যে 8 হবে, বুঝছো? এরকম। জি স্যার। আর স্যার এই যে এই পার্ট গুলো কি স্যার মানে কোনো সিলেবাস আছে নাকি স্যার যত স্লাইড আছে সবগুলোর উপর থেকে স্যার? সবগুলোর উপর থেকেই, ওরকম বাদ দিলে ভালো করতে পারবা না, তিনটাই আচ্ছা, পড়তে হবে। ঠিক আছে, আমি এই যে এরকম একটা জায়গা থাকবে, কোশ্চেন দিব 5 মার্ক, জায়গা থাকবে এখানে লিখবা, দিব জায়গা থাকবে এই ধরো সিটি 1 হলো এই এরকম দুইটা কোশ্চেন দিয়ে, তারপর সিটি 2 তে আর দুইটা কোশ্চেন, আর লাস্টে হচ্ছে এমসিকিউ। এরকম এই যে দেখো আমি সবারই এমসিকিউ দেই, এখানে এমসিকিউ আছে, জাস্ট টিক দিবা যদি একবার ভালো করে পড়ো। এই পার্টে তো অ্যাটলিস্ট 10 পাবা যদি জাস্ট পুরো স্লাইডটা একবার পড়ো। এখানে সব অপশন থাকবে, দেখলেই বুঝতে পারবে একবার ভালো করে পড়লে। এটাই তো 10 পাবাই, 10 না পারলেও 8-9 পাবা, আর এক পার্ট ভালো করে দিলে হয়ে যাবে। তার মানে স্যার আরেকটা কথা স্যার, ওই মানে আমাদের কি স্যার মানে যতগুলো আপনার লেকচার আছে যেটা আমাদেরকে প্রোভাইড করছেন, ইন টোটাল সম্ভবত 12টা লেকচার, স্যার আমাদের কি সবগুলোর ভিতরে সিটি হবে নাকি স্যার স্পেসিফিক লেকচারের উপর সিটি হবে? 3টা লেকচার আমি বলে দিছিলাম না স্যার 1, 2 আর 4 কি স্যার, বা 1, 3, 4 এরকম? হ্যাঁ হ্যাঁ, এরকম তোমাদের পিন করা ছিল তো গ্রুপে, জি স্যার, 1 2 4। 1 2 আর 4। জি এখন স্যার। এক দেখো খুবই ছোট স্লাইড, শুধুমাত্র 2টা বড় স্লাইড, আর চারও ছোট স্লাইডই বলা যায়। ওই রিজিওনাল ডিসপারিটি নিয়ে একটা স্লাইড ছিল। তো হচ্ছে তোমাদের বলা আছে আর কি। তো এই 3টা স্লাইডের উপরে জাস্ট, সো এই 3টা স্লাইড তোমরা একটু পড়ে রাখো। মানে কবে কি সিটি হয় বলা যাচ্ছে না, তোমরা যেদিন আমারে আসতে বলবা সেদিন আসবো। এখন এই আসার দিনটা একটু তোমরা হেডের সাথে বা কনক ভাইয়ের সাথে কথা বলে ফিক্স করো, কারণ হচ্ছে মানে অন্য টিচারেরও পিয়াঠিয়া থাকতে পারে। আমার ওই দিন সকালটা আর কি দিতে হবে তোমাদের, তো সেটা পরীক্ষার আগে আগেও হইতে পারে। তো তোমাদের ক্লাস কবে শেষ হবে তার উপর ডিপেন্ড করছে। তো তোমরা হচ্ছে আমার একটা ডেট জানাও, সেটা মার্চ মাসে মনে হয় না, হচ্ছে এপ্রিলের 3-4 তারিখ হইতে পারে। মার্চে তোমাদের খুলছে কবে, 28 তারিখ 29 তারিখ নাকি? জি স্যার, মানে আমাদের 27 তারিখ পর্যন্ত ছুটি, আর 2 দিন অটো পড়ে গেছে বন্ধ। ও, অটো বন্ধ করে গেছে, আচ্ছা আচ্ছা বুঝছি। তো খোলার পরে পরের সপ্তাহে হইতে পারে। আর যদি তোমাদের আরো ক্লাস থাকে অসুবিধা নাই, তোমরা শেষের দিকে একটা টাইমে নিও। আমার ওই দিন অ্যাটলিস্ট তোমার বেজায় 20 মিনিট 40 মিনিট ধরো, 2 ঘন্টায় 2 ঘন্টা না 1 ঘন্টা, আর প্রেজেন্ট আমার ওই দিন 3 ঘন্টা টাইম দিতে হবে তোমাদের। এই তো টানা এগুলো নেওয়া কঠিন যদি হয় তাহলে সকাল বিকালও করতে পারো, সেক্ষেত্রে আমার জানাইতে হবে। আমার ট্রেনের টিকিট ওইভাবে কাটতে হবে, রাতে একটা আছে আর একটা আছে দুপুরে। তোমরা যদি সকালে শেষ করো তাহলে দুপুরেরটাই চলে আসবে। স্যার আমাদের প্রেজেন্টেশনটা কি স্যার ওই আপনার পেপার বেসের উপর তো করতে হবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেপারের উপরেই করতে হবে। দাঁড়াও আমি তোমাদের একটা দেই। একটা জিনিস একটু দেখাই বলছে। আচ্ছা, তোমাদের বেসিক স্ট্রাকচার হবে এরকম। আমি বলি তোমাদের তো একটা ফরম্যাট আমি দিছিলাম, টাইটেল, তারপর অ্যাবস্ট্রাক্ট লিখবা, আর একটা ফ্রন্ট পেজ বানাবো অবশ্যই, সেখানে গ্রুপের নামটা টাইটেল অমুক তমুক এসব থাকবে। আর তারপরে এই জায়গাতে বডি শুরু, এই যে প্রথমে টাইটেল থাকবে, তারপর অ্যাবস্ট্রাক্ট লিখবা একটা খুবই ছোট 250 থেকে 300 ওয়ার্ডের ভিতরে,
পুরা ইয়ে। তারপর হচ্ছে কিছু কিওয়ার্ডস লিখবা, মানে পুরো পেপারের মধ্যে কিওয়ার্ডস। এখন কিওয়ার্ড লেখার সিস্টেম হচ্ছে কি দেখো, টাইটেলে যেগুলো থাকে সেগুলো নরমালি কিওয়ার্ডে না দেওয়াই ভালো, ঠিক আছে? কেন? মানে কিওয়ার্ডসটা দেওয়া হয় তোমার পেপারে, যদি যে যা লিখে সার্চ দিবে, এই সার্চ দিলে যাতে পেপারটা সহজে আসে। সো কিওয়ার্ড তোমার টাইটেলে সবগুলা ওয়ার্ড ইটসেলফ কিওয়ার্ড, ঠিক আছে? তুমি এগুলো বাদে ভিতরে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো তুমি দিবা। যেমন আমার এখানে মানে ফোকাস যেগুলো ছিল, যেমন র্যান্ডম ফরেস্ট মডেল, এটা আমি ইউজ করছি, তো এটা একটা কিওয়ার্ড দিছি। ইভেন বাংলাদেশও একটা কিওয়ার্ড হইতে পারে, যে আমার পুরা কাজ ছিল এটা বাংলাদেশ নিয়ে, সো বাংলাদেশ একটা কিওয়ার্ড। যাই হোক, গেল। এরপর দেখো কিওয়ার্ডস এর পরে হবে হচ্ছে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনে কি কি হবে আমি তোমাদের অলরেডি একটা ওই যে দিছিলাম, ওটা তোমাদের গ্রুপেই আছে, ওখানে আছে। যেমন এই যে সেটা আছে, এই যে এইটা দেখো, টাইটেল হচ্ছে তোমার, টাইটেল হচ্ছে পেপারের একটা কি জিনিস, তো এটা থাকবে। আর ইন্ট্রোডাকশনে কি কি হবে সেটা এই জায়গায় বলাই আছে। সো আমি তো আমার পেপারটা দিছি অলরেডি, লাইটেনিং, এই পেপারটা তোমাদের দিছি গ্রুপে। সো এই যে গতদিন দিলাম ভিআইএফ বোঝানোর জন্য। তো ওই পেপার যে কোনো একটা ইন্ট্রোডাকশন পড়লেও বুঝতে পারবা যে এই জিনিসগুলো আছে। আমি অ্যাটলিস্ট ফলো করছি, এই জিনিসগুলো সবই আছে ওখানে। তো ইন্ট্রোডাকশন লিখবা, এরকম বিভিন্ন প্যারা হবে, লিটারেচার রিভিউ হবে, তারপরে মেথড লিখবা, মেথডে এরকম পার্ট থাকবে এই সেম ফরম্যাটে। আর ম্যাপ যা বানাবা এর কোনো টাইটেল হবে না, জাস্ট নিচে ফিগার নাম্বার হবে। এই টেবিল হবে, টেবিলের তোমরা জানো টেবিলের উপরে হয়। এই তো মেথডোলজি লিখবা, তারপর হচ্ছে কিভাবে কাজটা করছো, এরপরে আসবে রেজাল্টস। সো দেখো লাস্টে এরপরে রেজাল্টস। সো রেজাল্টস মানে হচ্ছে অনলি রেজাল্টস উইদাউট ইন্টারপ্রিটেশন। মানে তোমার এখানে এই যে বলবা নামছে ট্রেন্ড, লাইটেনিং ক্লাসে আস্তে আস্তে কমে যাচ্ছে, বাড়ছে, এগুলো জাস্ট হচ্ছে রেজাল্ট। কেন বাড়ছে এই জিনিস বলার কোনো দরকার নেই, ঠিক আছে? তারপরে কথার কথা এখানে মে মাসে লাইটেনিং ফ্লাশ সবচেয়ে বেশি হয়, সো এইটুকুই হচ্ছে রেজাল্ট। কেন ফ্লাশ বেশি হয় এই ব্যাখ্যায় তোমার যাওয়া লাগবে না। এখানে জাস্ট হচ্ছে তোমার যে রেজাল্ট আসবে সেইটা তুমি বলবা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চলে আসে একটা দুইটা লাইন, সেটা আসতে পারে, বাট গ্রসলি এগুলো আসবে না যে কেন হয়। যেমন লাইটেনিং পিক পিরিয়ড কোন কোনগুলো এই টাইমে হয়, সো এগুলো বললে। তারপরে তুমি যখন রেজাল্ট বিভিন্নভাবে ব্যাখ্যা করলে, তারপর যখন তুমি ডিসকাশনে যাবা, এই যে দেখো ডিসকাশন এন্ড কনক্লুশন, এখানে যে তুমি এক একটা রেজাল্ট ধরে ধরে কি রেজাল্ট ধরবা, ধরে সেটা ব্যাখ্যা করবা। যেমন এই যে আওয়ার ফাইন্ডিংস, ক্রিটিক্যাল ইনসাইটস, অমুক তমুক, প্রথমে কি ফাইন্ডিংস আসছে এবং সেইটা কেন হয়েছে, তোমার কি মনে হয়, প্রিভিয়াস স্টাডি কি বলছে, এগুলো ব্যাখ্যা করতে হয়। তারপর ডিসকাশন কনক্লুশন চাইলে একসাথেই লিখতে পারো, সেক্ষেত্রে তোমার লাস্টে ওই যে এই যে কনক্লুশনের জন্য এই দেখো দুইটা প্যারাগ্রাফ আছে। এখানে হচ্ছে তোমার রিসার্চের কি কি লিমিটেশন ছিল, ফিউচার রিসার্চ কি নিয়ে হইতে পারে, এইগুলো আসবে। আর কনক্লুশন আলাদা লিখলে তো লিখতেই পারো, তোমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়াই আছে কোনটায় কি হয়, সেই অনুযায়ী করে ফেলবা কনক্লুশন। আর লাস্টে হচ্ছে রেফারেন্স। এখন রেফারেন্স যে কোনো ফরম্যাট ইউজ করতে পারো, রেফারেন্সিং স্টাইল এপিএ আছে, IEEE আছে, তোমাদের ইচ্ছা যে কোনো কিছুতে করতে পারো। তো এইভাবে তোমরা আর একদিন ল্যাবে কাজটা শেষ করো, মোটামুটি একটা ড্রাফট দাঁড় করে আমাদের সবাই এই সাবমিশন 3-তে এই জায়গায় সাবমিট করো, এই জায়গায় ডেটাটা আপলোড করো। সাবমিশন 3 দেওয়ার পরে আমি আর একদিন ক্লাস নিব, নিয়ে তোমাদের বাকি জিনিস কার কি ভুল হয়েছে একটু বোঝাই দিলাম,
দিলে তোমরা এটা ইমপ্রুভ করলে। আর স্যার হ্যাঁ বলো। স্যার টাইটেলটা যদি একটু মেনশন করে দিতেন। টাইটেল তো আমি বলছিলাম, এখন তোমরা নিজেদের মতো চেঞ্জ করে নিতে পারো। সব গ্রুপের টাইটেল যে একই হইতে হবে এমন না। এই যে টাইটেল বলে দিছিলাম না এখানে, কই সে? এই জি স্যার, টাইটেল স্যার বলে দেওয়া আছে গ্রুপে। হ্যাঁ, এই যে দেখো, ইকোনমিক স্ট্রাকচার, ডিজিটাল কানেক্টিভিটি অ্যান্ড রিজিওনাল ডিসপারিটিস as determinants of internal and international migration, district level evidence। এরকম না দিয়ে সহজভাবেও দিতে পারো, তোমাদের ইচ্ছা আর কি। ঠিক আছে, এটাই থাক। তোমরা যদি পছন্দ না হয় নিজেদের মতো একটা দিও, এখানে কোনো মার্কস কাটা যাবে না বা এরকম কিছু না। আর এই যে অবজেক্টিভও দেওয়া আছে, এই দুইটাই অবজেক্টিভ, তোমরা নিজেদের মতো লিখতে পারো, বাট বেসিক থিম হচ্ছে এইটুকুই। এবার বাকিটা তোমরা তোমাদের কাজ। আর এই যে পেপার দিয়েছিলাম এটা আছে। ঠিক আছে, আর কারোর কোনো কোয়েরি না থাকলে এখানে শেষ করি। স্যার গতদিন আপনি স্যার ভিআইপি কথাটা বলছেন, আমরা একটু ট্রাই করছিলাম, আপনি কি একটু দেখবেন স্যার মানে হয়েছে কিনা? আচ্ছা দেখাও, কেউ একজন শেয়ার দিয়ে দেখাও। ইনভলভ, সেখানে বাকিগুলাই কম, তার মানে দেখো এর সাথে এটা কোরিলেশন অটোমেটিক চলে আসছে। তারপর লিটারেসি 14 আর 15, এই যে এজ, এর দুইটাই তো একই জিনিস কাইন্ড অফ। তার মানে এখান থেকে দুইটা ভেরিয়েবল অবশ্যই নেওয়া যাবে না, এখান থেকে একটা নিতে হবে। লিটারেসি যেটা এখন দেখো এইটা সিলেক্ট করার ওয়ে হচ্ছে লিটারেসি 14 এর সাথে কোরিলেশন আসছে 0.06 আর 15 এর সাথে দেখো 0.08, তাহলে বেশি কোনটা? 15। তাহলে এইটা রাখার তুমি ট্রাই করবা, তাহলে একটা বাদ দিয়ে দিবা। এইভাবে আমি বলছিলাম যে পেয়ার ওয়াইজ কম্পারিজন করতে হয়। এখান থেকে তোমার তো তাইলে যদি বাদ দাও হিসাবে সবই বাদ হয়ে যায়, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিস, লিটারেসি 14, 15। কিন্তু না, এখান থেকে তুমি অ্যাটলিস্ট 2টা বা 3টা ভেরিয়েবল রাখতে পারবা। কিভাবে? এই যে লিটারেসি 14, 15 যে কোনো একটা নিলেই এখান থেকে হবে, কিন্তু এই জন্য পেয়ার ওয়াইজ কম্পারিজন করতে হয়। তুমি কি কোরিলেশন ম্যাট্রিক্স বানাইছো? নিচে যাও। জি স্যার, কোরিলেশন ম্যাট্রিক্স যাও। স্যার এখানে নাই, ওটা অন্য ফাইল আছে। আচ্ছা অন্য ফাইল। স্যার আমাদের সিলেক্টেড করাটা কি তাহলে ঠিক আছে স্যার, এই যে সিলেক্টেড ভেরিয়েবল বাই কোরিলেশন ম্যাট্রিক্স? লিটারেসি 15 নিছো, আর বাকিগুলা কিভাবে বুঝলে? সে এগ্রিকালচার সব বাদ দিয়ে দিছো? জি স্যার, ওগুলা স্যার কোরিলেশন করে আবার বেশি হইতেছিল তো ওটা বাদ দিয়ে দিয়েছি। না, ওখান থেকে অ্যাটলিস্ট একটা তো নেওয়া যাবে শিওর। একটা নিলে দেখবা ভিআইএফ বাড়তেছে না। এখন ওখান থেকে কোনটা নিবা? এগ্রিকালচার নিতে পারো, নিতে পারো। এর জন্য কোরিলেশন ম্যাট্রিক্স দেখা লাগবে, সব বাদ দিয়ে দিলে হবে না। স্যার আপনার পেপারে যে কোরিলেশন ম্যাট্রিক্স ছিল ওইরকম স্যার? হ্যাঁ, ওরকম একটা ম্যাট্রিক্স বানাইতে হবে, ওটা স্পেসিসও করা যায়। ওটা এখানে আমার পেপারের আউটপুট গুলো দেখছো কত সুন্দর, এগুলো হচ্ছে পাইথনে করা, বুঝছো? এসপিএসএস এ করলে তো আর ওরকমটা পাবা না। হ্যাঁ, এই যে এখন দেখো এখান থেকে এটা কি কোরিলেশন ম্যাট্রিক্স? জি স্যার। এখন দেখো এখান থেকে এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি, এই দুইটার মধ্যে দেখো আরো জুম করো, এই এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিস, এই তিনটা জুম করো, আরো জুম করো, আরো, যাতে আমি শুধু এই তিনটা জায়গা দেখতে পারি। আচ্ছা এইবার দেখো, এটা বুঝতে গেলে তো আবার আমার নিচের টুকু লাগবে। তুমি উপরে তোলো, এটা এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিস, এই বরাবর উপরে তোলো, মানে বুঝছো? হ্যাঁ, আরেকটু নিচে যাও, আরেকটু নিচে যাও, আরেকটু নিচে, আবার নিচের ভ্যালু গুলো দেখতে হবে। হ্যাঁ, আরেকটু নিচে, মানে বুঝলে না? হ্যাঁ, আরো, মানে আমি নিচের ভেরিয়েবল গুলো যাতে দেখতে পাই। আরেকটু নিচে যাও স্যার, এখন ঠিক আছে? নিচে আরেকটু নিচে স্ক্রল কর, যাতে হচ্ছে উপরের এগ্রিকালচার এবং নিচের এগ্রিকালচার দেখা যায়। হ্যাঁ, এবার দেখো, এবার তোমার কি করতে হবে দেখো, এগ্রিকালচারে আমার 3টা বেশি আসছে, তো এগ্রিকালচারের সাথে এগ্রিকালচার 1, এটা তো বুঝতে পারছো। এবার দেখো এগ্রিকালচারের সাথে ইন্ডাস্ট্রি কত,
-0.62 কোরিলেশন, ঠিক আছে? এই একটা দেখতে পাচ্ছ এগ্রিকালচারের সাথে ইন্ডাস্ট্রি। তারপরে এগ্রিকালচারের সাথে সার্ভিস -0.66, তার মানে দেখো নেগেটিভ কোরিলেশন, এই দুইটা হাই মোটামুটি। এরপরে তোমার ইন্ডাস্ট্রির সাথে দেখো, ইন্ডাস্ট্রির সাথে 0.62 হচ্ছে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি তো অন হবে 0.17। সার্ভিস, তাহলে দেখো সার্ভিসের কোরিলেশন কম আছে, তার মানে তুমি ইন্ডাস্ট্রি আর সার্ভিস যদি কম্পেয়ার করো, তুমি ধরো সার্ভিস বাদ দিয়ে দিলে থাকলো এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি। এখন এই দুইটার মধ্যে তোমার একটা রাখতে হবে, ঠিক আছে? তো এই বুঝছো কিছু? সার্ভিস আর ইন্ডাস্ট্রি এই দুইটার মধ্যে দেখো কোরিলেশন কত আছে, কত কত যেন, এই দেখো সার্ভিসের কোরিলেশন এমনি কম 0.02, আর জি এদের স্যার। নিজেদের মধ্যে কোরিলেশন হচ্ছে কত যেন দেখলাম, সার্ভিস আর ইন্ডাস্ট্রি এদের নিজেদের মধ্যে কোরিলেশন -0.17, এটা খুব নেগলিজেবল। তাইলে তুমি সার্ভিসটা বাদ দিয়ে দাও, গেল। এবার দেখো তাইলে বাদ থাকলো তিনটা ভেরিয়েবলের মধ্যে দুইটা, এগ্রিকালচার আর ইন্ডাস্ট্রি। এবার দেখো এখান থেকে তোমার একটা বাদ দিতে হবে, এরাও হাইলি কোরিলেটেড। এখন দেখো এখানে তোমার ভেরিয়েবলের সাথে কোরিলেশন ভালো আসছে কিন্তু ইন্ডাস্ট্রি, দেখছো 0.55, আর এটা হচ্ছে 0.40, তার মানে তুমি ইন্ডাস্ট্রিটা রাখো। এখন যদি তুমি আবার ইন্ডাস্ট্রি রাখো আর লিটারেসি 15, এই দুইটা রেখে আবার ভিআইএফ বের করবা, করলে দেখবা যে ভিআইএফ আর 10-এর উপরে যাবে না। এই কি জি স্যার। বুঝছো নাহি? তার মানে তোমার জি আরো স্যার। দুইটা ভেরিয়েবল রাখতে হবে, একটা হচ্ছে এগ্রিকালচার আর একটা হচ্ছে লিটারেসি 15। এখন সবার ক্ষেত্রেই সেমই। এখন তোমরা এটা নিজেরা বোঝার চেষ্টা করবে, আমার মতো এরকম মার্ক করতে পারো এখানে, এই যে এখানে মার্ক করে করে হচ্ছে কোনটা থেকে কোনটা কিসের বেসিসে বাদ দিছো। আমার মেথডোলজি ক্লিয়ার করেই লেখা আছে, তোমরা ওটা পড়লে বুঝতে পারবা, ওই যে আমার যে পেপার যেটা দিছি। তো এখান থেকে তোমাদের বেসিক্যালি থাকবে হচ্ছে ইন্ডাস্ট্রি আর হচ্ছে লিটারেচার 15, এটা কি ছিল আমি জানি না, লিটারেসি 15 আর কি। তো এই দুইটা রেখে আর বাকি যেগুলো কোরিলেশন ভালো, বা এবার বাকিগুলো তো কোরিলেশনের বেসিসেই সিলেক্ট করবা, যেগুলোর ভিআইএফ কম আসছে। তো এই মিলে সব একটা ভেরিয়েবল লিস্ট হবে। এবার ওইটা দিয়ে তুমি রিগ্রেশন ইকুয়েশন বানাবা, লিনিয়ার রিগ্রেশন, এটা তো তোমরা জানো। জাস্ট ওই যে রিগ্রেশন লিনিয়ারে গেলে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট এগুলা দিয়ে দিবা, দিলে তোমার একটা রিলেশন চলে আসবে। ওখানে মাল্টি কোলিনিয়ারিটি দেওয়া যায়, মাল্টি কোলিনিয়ারিটি চেক করার অপশন আছে, ঠিক আছে? এগুলা তো জানো নাকি? জি স্যার, হালকা পাতলা স্যার শেখা আছে স্যার। আচ্ছা, শেখা আছে। এসপিএসএস নাইলে তোমাদের একদিন এসপিএসএস এর পার্টটা দেখাই দিব, অসুবিধা নাই যদি বলো। স্যার আপনি নিলে স্যার একটু ভালো হয়, মানে আচ্ছা আচ্ছা ঠিক যদি আছে, ক্লাস তাহলে তোমরা নিতে একদিন পারেন স্যার রিগ্রেশন, আমাদের এসপিএস এর উপর। হ্যাঁ ঠিক আছে, একদিন রিগ্রেশন আর কোরিলেশন তোমাদের বোঝাই দিব, অসুবিধা নাই। এই আর কি। তো এটার আগে তোমাদের একটা জিনিস দেওয়া যায়, রিগ্রেশন কোরিলেশন তোমরা একদিন যদি ক্লাস দাও, মানে ল্যাব একদিন করো, আমি এটা বোঝাই দিব এসপিএসএস এ কিভাবে করতে হয়। ঠিক আছে, তা এই জন্য ডাটা সেটটা দিও, তাইলে তোমাদের এই ডাটা সেট দিয়েই দেখাই দিব না। এই এক্সেল জি, ফাইলটা স্যার। আপলোড দিয়ে রেখো ওই যে ওই ইয়াতে। স্যার এক্সেল ফাইল গ্রুপে আপনার দেওয়া আছে স্যার, অল গ্রুপে। না না, মানে ওখানে যতগুলো একটা ডেটা নেই, ওখানে আমি দেখছি, ওখানে একটা না দুইটা ডেটা নেই, মানে এন্ট্রি দেওয়ার আগে তোমরা স্যার মনে হয় পাঠাইছিলে। ও টিএফআর, ও স্যার, আচ্ছা স্যার তাহলে রিনিউটা আপনাকে দিয়ে দেবো উনি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিনিউটা এই যে ড্রাইভে আপলোড দিও। আর যেদিন তাহলে ছুটি বুঝাই দিব না এই জিনিস, এই যে তোমাদের ঠিক আছে, তোমাদের প্রসেস ঠিক আছে। তো এটা একটা মেথড শিখলে আর কি, এটাই অ্যাকচুয়াল প্রসেস, ভেরিয়েবল